দুপুর ২টা। প্রিয়তা মা বাবাকে দেখার জন্য ছটফট করছে। আরিয়া আইমান সকালেই বেরিয়েছে, এখনও ফেরেনি। আরিয়া মেডিকেলে ২য় বর্ষে পড়ে। বাসায় কেউ ছিল না বলে আরিয়া হোস্টেলে থাকতো। এখন যেহেতু প্রিয়তা আছে তাই বাসায় থাকবে। এতে প্রিয়তারও নিঃসঙ্গতা কেটে যাবে। কুসুম ঘর গোছাচ্ছে আর আইমানের গুণের বর্ণনা দিচ্ছে। প্রিয়তা না পারছে কিছু বলতে, না পারছে হজম করতে। যাই হোক, স্বামী তো। বাইরের মানুষের সামনে কিছু বলাটা বোকামি ছাড়া কিছুই না। প্রিয়তার অস্থিরতা বেড়েই চলেছে। মোবাইলটা থাকলে একবার কল করা যেত বাবাকে। বারবার বারান্দায় দাঁড়িয়ে গেটের দিকে নজর রাখছে। প্রিয়তার বরাবরই ধৈর্য কম। অপেক্ষা একদম পছন্দ নয়, কিন্তু সেই সকাল থেকে বাবা মায়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে। অবশেষে অপেক্ষার প্রহর কাটিয়ে কলিং বেল বেজে উঠল। দৌড়ে দরজা খুলে ফুঁপিয়ে কেঁদে উঠল। ঝাঁপড়ে পড়ল বাবার বুকে। প্রিয়তা বাচ্চাদের মতো কাঁদছে। পৃথিবীতে মেয়েদের সব আবদার, অভিযোগ, অভিমান বাবার কাছে সীমাবদ্ধ। প্রতিটি মেয়েরই বাবার রাজকন্যা, আর বাবার আস্থার মতো মেয়ের সব ইচ্ছা পূরণে সচেষ্ট থাকে। বাবার কাছে একমাত্র সব মেয়েরা আহ্লাদী হয়। প্রিয়তা বাবার বুকে হাজারটা অভিযোগের অশ্রু ঝরাচ্ছে। বাবার আদুরে রাজকন্যার প্রতিটি অশ্রুফোঁটা আমিরুল ইসলামের বুকের ভিতর তীরের মতো বিচ্ছে। তোলপাড় শুরু হয়ে গেল একজন পিতার পিতৃত্বে। প্রিয়তাকে ছোট থেকে আদরে মানুষ করছে। মেয়েই ছিল একমাত্র সব কিছুর পরামর্শদাতা। সব কিছু নির্দ্বিধায় মেয়ের সাথে শেয়ার করত। আজ মেয়েটা অসহায়ের মতো কাঁদছে। পিতা হিসেবে কি ব্যর্থ মনে হচ্ছে নিজেকে? মেয়েকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদলেন, হয়তো হালকা লাগতো। কিন্তু পুরুষেরা তো সহজে ভেঙে পড়তে নেই। বাবা হচ্ছে বটগাছের মতো, যে পরিবারকে সর্বদা ছায়া দেবে। কিন্তু সেই বটগাছ যদি নিজেই ভেঙে পড়ে, তাহলে ছায়াহীন হবে পরিবার। বাবাদের হতে হয় সুউচ্চ পাহাড়ের চূড়ার মতো, যাকে দুঃখ কষ্ট ছুঁতে পারে না। সর্বদা শক্ত খোলসে আবৃত থাকতে হয়, যা কখনো ভেদ না করে ঝড় ঝাপটা চিত্রহরণ করতে না পারে। নিজেকে সামলে মেয়ের চোখের জল যত্নে মুছে দিল আমিরুল ইসলাম। প্রিয়তার মা রেহানা বেগম আসলে মুখ ঢেকে কেঁদেই চলেছে। আমিরুল ইসলামের চোখ রাঙানোতে নিজেকে কোনো মতে সামনে মেয়ের সাথে কুশল বিনিময় করলেন। দেখতে দেখতে কেটে গেল ৬ মাস। শীত, বসন্ত শেষে গ্রীষ্মের আগমন। নীলাকাশে সূর্যের তুখোর রোদ্দুরে অতিষ্ঠ ব্যস্ত নগরী। প্রিয়তার বাবা মা পরের দিনই চলে গেল। প্রিয়তা বাবা মায়ের সাথে ভালোভাবেই কাটানো মুহূর্তগুলো নিজের মধ্যে সব কিছু সামলিয়েছে। অবশ্য বাবা মাকে বলে কি হবে, নিয়তিকে মেনে নেবে সে। আস্তে আস্তে আয়মানকে ভালোবাসার চেষ্টা করবে, হয়তো পারবে, কারণ তাদের সম্পর্কটা ৩ কবুলের। অনিচ্ছা সত্ত্বেও কবুল বলেছে সে। ৬ মাসে পাল্টেছে অনেক কিছু। আয়মানের ভাবভঙ্গি, আরিয়ার সাথে প্রিয়তার দুষ্টু মিষ্টি সম্পর্কে পুরো বাড়ি মেতে থাকে। প্রিয়তাও আয়মানের সাথে যত সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। প্রিয়তা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর চোখে আয়মানকে দেখছে। আয়মান দরকারি কাজে চট্টগ্রাম যাবে, ২ দিন পরে আসবে। তাই প্রিয়তা ভীষণ খুশি। অন্তত পক্ষে কয়েকটা দিন এই অসহ্য লোকটাকে দেখতে হবে না। আয়মান তাই প্রিয়তাকে চোখের সামনেই থাকতে বলেছে। প্রিয়তা চোখের সামনেই দাঁড়িয়ে আছে। আয়মান রেডি হচ্ছে আর মাঝে মাঝে হেসে উঠছে। হাসির রহস্য উদ্ঘাটনের জন্য প্রিয়তা আয়মানকে আর চোখে পরখ করছে। আয়মান রেডি হয়ে প্রিয়তার দিকে এগিয়ে আসলো। প্রিয়তা ভরকে গিয়ে পিছনে সরতে চাইল। আয়মান মেদহীন কোমর বাম হাতে পেঁচিয়ে ডান হাতে চুল ধরে টমাটে ওষ্ঠধর মিলিয়ে দিল প্রিয়তার গোলাপি ঠোঁটে। প্রিয়তা নিজেকে সরানোর জন্য আয়মানের ঠোঁটে কামড় বসিয়ে দিল, কিন্তু আয়মান পাক্কা ৫ মিনিট পরে ছেড়ে ঠোঁট মুছতে মুছতে বাঁকা হেসে বলল, ঠোঁটটা ফুলে গেছে। এই অবস্থায় বাহিরে গেলে মান সম্মান ফালুদা হয়ে যাবে। সবাই বলবে এমপি সাহেব পারফেক্ট খেলোয়াড় না। না হলে বউ চুমু খেতে গিয়ে কামড় বসিয়ে দেয় কেন? নিশ্চয়ই এমপি সাহেব শিখাই নাই কিভাবে পারফেক্ট চুমু খেতে হয়। প্রিয়তাকে আরও কাছে টেনে পাঞ্জাবির পকেট থেকে মোবাইল বের করে চট্টগ্রাম যাওয়াটা বাদ করে দিল। প্রিয়তাকে কোলে তুলে বিছানায় ফেলে দিয়ে আতশোয়া হয়ে বলল, চলো সুইটহার্ট, কিভাবে পারফেক্ট চুমু খেতে হয় আজকে তা শিখাবো। প্রস্তুত তো? প্রশ্ন করে উত্তরে আশা না করে নিজের কাজে মনোযোগ দিল আয়মান। প্রিয়তা নিজের ওপর বিরক্ত হয়ে নিজেকেই গালি দিচ্ছে। চট্টগ্রাম তো যেভাবেই হোক পাঠাতেই হবে, একটু শান্তিতে রাতে ঘুমাতে পারবে। আফসোস নিয়ে মনে মনে বলল,
হায় রে আল্লাহ, জীবনে পড়ালেখা বাদ দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম, তাহলে মনে হয় বইগুলো অভিশাপ দিয়েছে। তাই তো এখন রাত জাগতে হয়। অনেকক্ষণ পর আইমান উঠে বসল। রাজুদয়ের মতো হেসে বাথরুমে ঢুকে পড়ল। প্রিয়তা তখনও চিত হয়ে শুয়ে আছে। আরিয়া ক্লাস শেষে ক্যান্টিনে পা বাড়ালো কিছু খাওয়ার জন্য। জীবন পড়ালেখায় এমন একটা জিনিস যা মানুষকে কয়েক মুহূর্ত পর পর পেটটা খালি করে দেয়। কেন ভাই, তুই পড়ালেখা তুই মাথায় ঢুকবি, তুই কেন পেটটা খালি করে দিবি? আরিয়া ছোটোবেলা থেকেই পড়ার সময় কিছুক্ষণ পর পর ক্ষুধার দৈত্য হানা দেয়। আরিয়া ক্যান্টিনে পৌঁছে দেখলো জায়গা নেই কোথাও। মেজাজটা খারাপ হয়ে গেল। আরিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে উজ্জ্বল ফর্সা চেহারার এক সুনামধের অধিকারী ছেলে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। এই যে শুনছেন, কিছু মনে না করলে আপনি এখানে বসতে পারেন। আরিয়া ইতস্তত বোধ করে বলল, না থাক, আমি দাঁড়িয়ে খেতে পারবো। আপনার সমস্যা হলে আমি চলে যাচ্ছি, আপনি বসুন। আরিয়া উপায় না পেয়ে বসে পড়ল। এমনিতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যথা শুরু হয়ে যাবে। আরিয়া বসতেই ছেলেটি উঠে দাঁড়ালো। আরিয়া মুখের জড়তা কাটিয়ে বলল, আপনি বসতে পারেন, আমার সমস্যা নেই। ছেলেটি বসলো। আরিয়া খাচ্ছে আর চোখে ছেলেটাকে দেখছে। ফর্সা গোলগাল চেহারা, মুখে কালো চাপদাড়ি, হাতে কালো বেল্টের ঘড়ি, গায়ে সাদা শার্টের ওপর সাদা অ্যাপ্রন। অ্যাপ্রনের পকেটে স্পোকমো ম্যানোমিটার। চেহারায় ডাক্তার ডাক্তার ভাব। দৃষ্টি নত করে এক ধ্যানে খাচ্ছে। খুক খুক কাশির শব্দে আরিয়ার ধ্যান ভাঙল। ছেলেটার গলায় মনে হয় খাবার আটকে গেছে। আরিয়া পানির বোতল এগিয়ে দিল। ঢক ঢক করে পানি খেয়ে চলে গেল। আরিয়া কোনো মতে কাঁধে ব্যাগ ঝুলিয়ে ছেলেটার পেছনে ছুটতে লাগলো। এই যে ভাই শুনছেন, আপনার কলম পড়ে গেছে। ছেলেটা পিছন ফিরে তাকালো, হাত বাড়িয়ে কলম নিয়ে আবার হাঁটা ধরল। আরিয়া ইতস্ত বোধ করে বলল, ভাইয়া আমার একটা হেল্প করবেন প্লিজ। জি বলুন। আসলে আমাকে না আমার ভাইয়ার নেওয়ার কথা ছিল, কিন্তু এখনো আসেনি। আমার শরীর খুব খারাপ লাগছে, মনে হচ্ছে এক্ষুনি অজ্ঞান হয়ে যাব। আপনার মোবাইলটা একটু দেওয়া যাবে? ভাইয়াকে ফোন দিব, আপনার অসুবিধা হলে থাক। ছেলেটি সন্ধিয়ান চোখে আরিয়ার দিকে তাকিয়ে মোবাইলটা এগিয়ে দিল। আরিয়া মোবাইলটা নিয়ে আড়ালে নিজের কাজটা সেরে ফেলল। মোবাইলটা এগিয়ে দিয়ে ধন্যবাদ জানিয়ে কেটে পড়ল। রাত 12টা। বারান্দার হলুদাভাব আলোতে ঝিরঝির বাতাসে দাঁড়িয়ে প্রবল ধৈর্য করে কাউকে ফোন করে যাচ্ছে। বিপরীত পাশের মানুষটা বইয়ে মুখ গুজে বসে আছে। মোবাইলের রিংটন তার কানে অবধি পৌঁছাচ্ছে কিনা সন্দেহ। অনেকক্ষণ পর চোয়ালে বিরক্ত ঝুলে ফোনের স্ক্রিনে তাকাতেই হেসে উঠল অপরিচিত নাম্বার। মোবাইলটা কেটে দিয়ে আবার মনোযোগ দিল বইয়ে। টানা 3বার রিং হওয়ার পর রিসিভ করতে কানে আসলো মধুময় সুরলা মিয়ালি কণ্ঠ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? এত রাতে ফোন দিয়েছেন কেন? কণ্ঠে গভীরতা। ডাক্তারের কাছে ফোন দিতে দিন রাত লাগে নাকি ডাক্তার সাহেব? আমি এখনো ডাক্তার হইনি, দয়া করে ডাক্তার সাহেব ডাকবেন না। কেন কল করেছেন তা বলেন, নাইলে রাখছি, বাই। আরে না না, বলছে তার আগে ছোট্ট সাজেশন, ডাক্তারদের কিন্তু এত রসকসীন হলে চলে না। আপনার এমন কণ্ঠ শুনে রোগী তো মারাই যাবে। একটু সুন্দর করে কথা বলেন। ও আচ্ছা, এখন কি আপনি মরে ভূত হয়ে গিয়ে আমার সাথে কথা বলছেন? আমি বাবা এই রাত দুপুরে ভূতের সাথে কথা বলতে ইচ্ছুক নই। ধুমধাম মোবাইলটা কেটে দিয়ে নম্বরটা ব্লক করে দিয়ে পড়ায় মনোযোগ দিল। মেডিকেলের ক্লাসরুমে বসে আছে আরিয়া। আরিয়ার 2 বান্ধবী ইরা এবং অনু। 3জনের গভীর চিন্তায় মগ্ন। গবেষণার মুখ্য বিষয় আরিয়ার সদ্য চুরি করা মনের চোরকে। ইরা আর অনু দুজনই আরিয়াকে ধমকাচ্ছে। আরিয়া, তুই একটা গাধি বুঝলি? নাম্বারটা নিতে পারলি, নামটা জিজ্ঞাসা করতি, তাহলেই তো হতো। তুই ঠিক বলছিস ইরা। উনি রাত 12টায় ফোন দিয়ে আলাপ করতে পারবে না, নাম জিজ্ঞাসা করতে পারবে না। আরিয়া নিরাশ কণ্ঠে বলল, তোরা থামবি? যা হওয়ার হয়ে গেছে, এখন চল খুঁজি, নিশ্চয়ই ক্যান্টিনে পাওয়া যাবে। এই চল, আমরা মোবাইল নাম্বারটা সবাইকে দেখিয়ে জিজ্ঞেস করি এটা কার নাম্বার। উৎফুল্ল কণ্ঠে অনু বলল। আরিয়া রাগী কণ্ঠে বলে উঠল, তোর মাথায় আল্লাহ ঘিলুর পরিবর্তে মনে হয় গোবর দিয়ে দিছে। এইটা কোনো সাজেশন হলো? গাধি। সবাই নাম্বার নিয়ে কল দিবে, পরে দেখবি ওই ছেলের নাম্বারটাই পরিবর্তন করে ফেলেছে, তখন তো কোনো পথই থাকবে না। 3জন উঠে দাঁড়ালো। ক্যান্টিনে গিয়ে অপেক্ষা করছে কাঙ্ক্ষিত মানবের জন্য। ক্লাস শেষে বাসার দিকে পা বাড়ালো ওয়াদি। পুরো নাম ওয়াদি হাসান। কোটিপতি, বাবার একমাত্র সন্তান ওয়াদি।
ছোটবেলা থেকেই শান্ত ভদ্র স্বভাবের অধিকারী ওয়াদি। আজকে ওয়াদির জন্মদিন, তাই তার মা তাকে তাড়াতাড়ি ফিরতে বলেছে। ক্যান্টিনে আর যাওয়া হলো না, গেলে হয়তো দেখতো দুটো চোখ তার অপেক্ষায় পথ চেয়ে আছে। কলিং বেল বাজতেই দরজা খুলে দিল কুসুম। ডেলিভারি ম্যান পার্সেল নিয়ে এসেছে। চট্টগ্রাম থেকে পার্সেলটা এসেছে। প্রিয়তা পার্সেলটা নিয়ে আরিয়ার ঘরে গেল। আরিয়া তখন বান্ধবীদের সাথে মিশন নিয়ে কথা বলছে। প্রিয়তাকে পার্সেল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আরিয়া কল কেটে উঠে দাঁড়ালো। বৌমনি, এটা কই পেলে? ডেলিভারি ম্যান দিয়ে গেছে, চট্টগ্রাম থেকে পাঠিয়েছে। দেখ তো কে। চট্টগ্রামের নাম শুনে আরিয়া বুঝতে বাকি রইল না এটা কে পাঠিয়েছে। পার্সেলটা তাড়াতাড়ি খুলতে লাগলো। এটা তো ফারহা আপু পাঠিয়েছে, দেখো ভেতরে ঠিকানা দেওয়া আছে। প্রিয়তা অবাক হয়ে প্রশ্ন করলো, এই ফারহা আপুটাকে? আরিয়া একগাল হেসে বলতে শুরু করলো। ফারহা আপু দা ভাইয়ের বিজনেস পার্টনার। দা ভাইয়ের জন্য অনেক পাগল ছিল, কিন্তু দা ভাই ওনাকে বোনের মতো, বোনের চোখে দেখতে সবসময়। হাজারবার হবে দা ভাইকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু দা ভাই রাজি হয়নি। দা ভাই পরে চেয়েছিল বিজনেসটাই বাদ দিতে, পরে দেয় নাই। দা ভাই বিয়ে করেছে শুনেই গিফট পাঠিয়েছে। প্রিয়তার মনে অদ্ভুত রকমের হিংসে জন্ম নিল। হাজার হোক স্বামী তো, মেয়েদের জন্মগত স্বভাব নিজের মানুষের সাথে অন্য কারো ছায়াও সহ্য করতে পারে না। প্রিয়তা রেগে বোম হয়ে গেল। মনে পড়ল কালকের ঘটনা, কেমন সেজে গুজে চট্টগ্রাম যাচ্ছিল। এই খচ্চর বেটা বিয়ে করে বউ রেখে চট্টগ্রাম কেন যাবে? প্রিয়তা এমন অবস্থা দেখে আরিয়া অবাক। আরে বৌমনি, তুমি তো দা ভাইকে সহ্যই করতে পারো না। কেউ দা ভাইকে ভালোবাসে শুনে এই অবস্থা তোমার। আর যদি শুনতে দা ভাই ভালোবাসে, তাহলে তো দেখা যেত তুমি এই মেয়েকে খুনি করে ফেলতে। কি ব্যাপার বৌমনি, এত তাড়াতাড়ি দা ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ তুমি? ভালো ভালো, খুব ভালো। প্রিয়তা লজ্জা পেয়ে ঘরে চলে গেল। আরিয়া একগাল এসে আবার বান্ধবীদের সাথে গ্রুপ কলে যোগ দিল। প্রিয়তা বারান্দায় গিয়ে দাঁড়ালো, ভাবতে লাগলো আরিয়ার বলা কথাগুলো সত্যি কি সে আইমানকে ভালোবেসে ফেলেছে? অন্য কেউ ভালোবেসে শুনে তার হিংসা হচ্ছে কেন? আইমানের মতো মানুষকে সত্যি কি ভালোবাসা যায়? প্রিয়তার মাথায় ঘুরপাক খাচ্ছে হাজারো প্রশ্ন। সব প্রশ্নের উত্তর হয়তো এটাই যে আইমান প্রিয়তার স্বামী। আইমানের কথা, প্রতিটা কেয়ারের কথা আনমনে ভাবছে। অজান্তে এক চিলতে হাসি ফুটে উঠল প্রিয়তার মুখে। সন্ধ্যা 7টা। অন্ধকারে ব্যস্ত নগরী ঢেকে দিতে চাইলেও কৃত্রিম আলো তা বরাবরই ব্যর্থ করছে। প্রিয়তা স্টাডি রুমে সমরেশ মজুমদারের 7 বইটি পড়ছে। আরিয়া হন্তদন্ত পায়ে প্রিয়তার কাছে এলো। বৌমনি, তোমার সাথে কথা আছে। প্রিয়তা বই রেখে চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে ফারিয়া, তোমাকে এমন লাগছে কেন? বৌমনি, আগে বলো তুমি দা ভাইকে কিছু বলবে না? না বলবো না, বল এবার। আরিয়া দৃষ্টি নত করে সবটা বলল। প্রিয়তা আরিয়াকে নতুন নম্বর থেকে ফোন দিতে বলল। আরিয়া দেরি না করে নতুন একটা সিম কিনে নিল গার্ডকে দিয়ে। শর্টপট কল করলো ওদিকে, কিন্তু আফসোস মোবাইলটা বন্ধ। আরিয়া মোবাইলটা পাশে ফেলে চিত হয়ে শুয়ে পড়ল। মনে মনে ওয়াদিকে গালি দিতে ভোলেনি আরিয়া। ওয়াদিদের বাসায় মেহমানে ভরপুর, একমাত্র ছেলের জন্মদিন বলে কথা। ওয়াদির মা রোকেয়া বেগম বান্ধবীর সাথে কথা বলছে। বাবা ইরশাদ চৌধুরী নিজের বন্ধুদের সাথে ব্যস্ত। ওয়াদি চুপচাপ দাঁড়িয়ে আছে। তার বন্ধুদের মধ্যেও কেউ এখন আসেনি। কল করার জন্য মোবাইলটা হাতে নিয়ে দেখে চার্জ নেই। মোবাইল চার্জ দিয়ে মায়ের ফোন থেকে ফোন দিল বন্ধুদের। সবাই একসাথে কেক কেটে ওয়াদির জন্মদিনের অনুষ্ঠান শেষ করলো। সবাই খুশি থাকলেও ওয়াদির মনের কোণে বিষণ্ণতা ফুটে উঠেছে। কার জন্য এখানে থাকার দরকার ছিল? কে যেন থাকলে তাকে পরিপূর্ণ লাগতো। আজকের এই স্পেশাল দিনে এত কিসের শূন্যতা? ওয়াদির মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পার্টি অফিসে গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত আইমান। পাশে থাকা মোবাইলের স্ক্রিনে ভেসে উঠল অপরিচিত নাম্বার। রিসিভ করে নিজের পরিচয় দিয়ে পরিচয় জানতে চাইল। ওপাশ থেকে বলে উঠল, আমি ফারহা। তোমার না কালকে চট্টগ্রাম আসার কথা ছিল, আসোনি কেন? ডিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আইমান। তুমি চাইলে এক্ষুনি চলে যাব সুইটার, এখন রাখছি, বাই। আইমান মোবাইলটা পাশে রেখে বাঁকা হেসে কাজে মনোযোগ দিল। কিছুক্ষণের মধ্যেও বাসায় যেতে হবে, ওইখান থেকে চট্টগ্রাম। আইমান মুচকি এসে কথাগুলো ভাবছে। হাজারো ব্যস্ততা অপেক্ষা করে আইমান বাসায় ফিরল। কলিং বেল চাপতেই কুসুম দরজা খুলে দিল। ভুরুকুসকে কুসুমকে জিজ্ঞেস করল, প্রিয়া কোথায়? ভাবি তো পুতুলাপুর ঘরে। ভাবি কেন জানি রেগে আছে।
আইমান মুখে লম্বা হাসি রেখা ঝুলিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো। আরিয়া হাত ভাঁজ করে দেওয়ালের সাথে দাঁড়িয়ে আছে। প্রিয়তা ঘরময় পায়চারি করছে। আলোচনার বিষয় আইমান কেন ফারহাকে সুইটহার্ট বলেছে, তার উপর এক কথায় চট্টগ্রাম যেতে রাজি হলো। প্রিয়তা হাজারটা অভিযোগ তুলছে আর আরিয়া মিটি মিটি হাসছে আর শুনছে। প্রিয়তা রাগী কণ্ঠে বলল, আরিয়া তুমি হাসছো কেন? তোমার ভাই কেমন সেটা তো প্রমাণ পেলেই। নেতারা সবাই খারাপ, তাই তো আমি ছোটবেলা থেকেই পছন্দ করতাম না রাজনীতিবিদদের। এখন সেই মেরাজালেই ফেসে গেলাম। আইমান গোসল শেষে আরিয়ার ঘরে এলো। প্রিয়তা পাশ কাটিয়ে চলে যাওয়ার আগেই আইমান কোলে তুলে নিয়ে ঘরে নিয়ে গেল। প্রিয়তা কোনো কথা না বলে এক কোণে গুড়িসুটি মেরে দাঁড়িয়ে আছে। কোনো কথা বলবে না আজকে। অন্য মেয়ের সাথে লুতুপুতু প্রেম, আবার তাকে জোর করে বিয়ে করে অত্যাচার করা, কেন এত কিছু করলো, কি দরকার? আইমান হাসি চেপে ধরে রাখতে পারল না। বাঁকা ঠোঁটে এসে প্রিয়তাকে বলল, আমি আজকে চট্টগ্রাম যাব, আমার জিনিসপত্র গুছিয়ে দাও। তুমি চাইলে আমার সাথে যেতে পারো। প্রিয়তার রাগ এবার আকাশ ছুঁয়ে গেল। কটকট কণ্ঠে বলল, আমি কেন যাব কাবাবের হাড্ডি হতে? নিজের জিনিসপত্র নিজে না গোছাতে পারলে যার কাছে যাচ্ছেন তাকে বলেন গুছিয়ে দিতে, আমি পারবো না। আইমান তেলে ঘি ঢেলে দিল। যার কাছে যাব সে যদি এখানে আসে তাহলে সে আমার আর কষ্ট করে যাওয়াই লাগে না, তাই না সুইটহার্ট? খবরদার বলে দিলাম সুইটহার্ট বলবেন না। আপনার সুইটহার্টের কথা পুরি। প্রিয়তা হনহন করে হাঁটা ধরল। আজকে থেকে সে আরিয়ার সাথে থাকবে। বাবাকে বলে নিজের বাড়ি চলে যাবে, এখানে থাকবে না সে আর। আইমান প্রিয়তার হাত চেপে ধরল, এক টানে নিজের সাথে মিশিয়ে নিল। এক হাতে কোমর পেঁচিয়ে অন্য হাতের চাউনি আলতো করে নিজের বরাবর করল। চোখে চোখ রেখে নিষাক্ত কণ্ঠে বলল, যার প্রতিটা লোমকূপের সাথে আমার নিত্য বসবাস, যার প্রতিটা নিঃশ্বাসের শব্দ খুব মনোযোগে আপন করছি, যার চোখে ভাষা আমার কাছে স্বচ্ছ আয়নার মতো। একটু থেমে আরও কাছে টেনে আবার বলল, সে আমাকে অপরিচিত নাম্বার থেকে ফোন দিলে আমি তার কণ্ঠ চিনব না, এইটা কিভাবে ভাবলে তুমি সুইটহার্ট? প্রিয়তা এবার ভয়ে ঢুক গিলতে শুরু করলো। তার উপর এখন ঘূর্ণিঝড়, ভূমিকম্প সব একসাথে বয়ে আসবে। আইমান প্রিয়তাকে ছেড়ে বিছানায় বসালো। সন্ধ্যান কণ্ঠে প্রশ্ন করল, ফারহার কথা তুমি কি করে জানলে? আমার কত সাহস দেখিয়ে ওর নাম ইউজ করে আমাকে ফোন দাও? প্রিয়তা কোমল কণ্ঠে বলল, উনি গিফট পাঠিয়েছেন। আরিয়াকে পরিচয় জিজ্ঞেস করার পর আরিয়া বলেছে। নাম্বারটা কার? প্রিয়তা ভয় পেলেও নিজেকে সামলে উত্তর দিল, আরিয়ার আগের নাম্বারে মনে হয় সমস্যা হয়েছে, তাই নতুন নাম্বার কিনেছে। আমি মজা করে আপনাকে ফোন দিয়েছিলাম। আইমানের শব্দ করে হাসার আওয়াজে চমকে গেল প্রিয়তা। আমাকে পরীক্ষা করার জন্য ফোন দিয়ে এখন আবার আমার উপর রাগ করা হচ্ছে? চলো মন ভালো করে দেই। না না না, আমার মন ভালো আছে। আমার থেকে তুমি সব কিছু নিশ্চয়ই ভালো বুঝো না? প্রিয়তাকে জড়িয়ে ধরে ওষ্ঠধর মিলিয়ে দিল। পরের দিন আরিয়া সকাল সকাল বেরিয়ে পড়ল বান্ধবীদের সাথে দেখা করার জন্য। সেখান থেকে মেডিকেল কলেজে যাবে। কিছু দূর যেতে গাড়ি থামলো একটা রেস্টুরেন্টের সামনে। আরিয়া, ইরা, অনু তিনজনেই ভিতরে গেল। ইরা, অনু দুজনই আরিয়াকে রাতে কল দিয়ে বলেছে সিক্রেট কথা আছে, তাই তিনজনই রেস্টুরেন্টে এসেছে। ইরা আর অনু দুজন ফিসফিস করছে। আরিয়া জিজ্ঞাসা করলে দুজন মুচকি এসে চুপ হয়ে যায়। আরিয়া অসহ্য হয়ে আর কিছু জিজ্ঞাসা করে না। জিজ্ঞাসা করলে ভাব বেড়ে যাবে, তার থেকে বরং চুপ থাকি। কিছুক্ষণ পর ওরাই বলে দেবে। এদের পেটে কথা ইঁদুরের মতো দৌড়াদৌড়ি করে। আরিয়া চুপচাপ বসে আছে। ইরা, অনু খাবার অর্ডার করছে। ইরা আরিয়ার বাহুতে ধাক্কা মেরে রসিক কণ্ঠে বলল, ওরু, ট্রিট কিন্তু আজকে তুই দিচ্ছিস। আরিয়া অবাক হয়ে ইরার দিকে তাকালো। তোরা একটা ডাকাত। ওহ, ডাকাত নেই, কোনো কারণ ছাড়া আমি কেন তোদের খাওয়াতে যাব? অনু দফারফা হেসে উঠল। ইরা এইবার বলল আরিয়াকে আসল কথাটা। ইরা মোবাইলটা হাতে নিয়ে ওদের পিকগুলো দেখল। দেখ তো আরিয়া, এই সেই চোর নাকি? তোর বর্ণনা অনুযায়ী এই ছেলের সাথে মিলে। আরিয়া পিকটা দেখেই অবাকে কিংকর্তব্য বিমূঢ়। চোখ বড় বড় করে জিজ্ঞাসা করল, তুই এই পিক কই পেলি ইরা? ইরা একগাল হেসে বলল, কালকে ওয়াদি ভাইয়ার জন্মদিন ছিল, ওনার বন্ধুরাই ফেসবুকে পোস্ট করছে, ওখানে পেয়েছি।
আরিয়া লাজুক কণ্ঠে বলল। তার নাম ওয়াদি। আর কিছু জানিস? ইরা আর অনু শব্দ করে হেসে উঠল। হ্যাঁ গো জানি, তোমার মঞ্চরা এবার ফাইনাল ইয়ারে, বাবা মায়ের একমাত্র সন্তান, একেবারে আদরের দুলাল। অনু আরিয়াকে গোতা মেরে বলল।